21শে জুলাই 2025 উত্তরা দিয়াবাড়ি এলাকায় প্রতিদিনের মতোই হাঁটছিল মানুষ। মিলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তখন ক্লাস চলছিল পুরোদমে। হাসি আনন্দে ভরা শিক্ষার্থীদের চঞ্চলতা, শিক্ষক শিক্ষিকাদের ব্যস্ততা সবকিছু ছিল একদম স্বাভাবিক। কিন্তু হঠাৎ করে সব যেন স্তব্ধ হয়ে গেল। একটা শব্দ যেন বিস্ফোরণ, একটা আগুনের গোলা আকাশ ভেদ করে নিচে নামলো, আর পরের মুহূর্তে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল একটা ভবন। জ্বলে উঠল স্কুলের কিছু অংশ, আর সাথে সাথে ছুটে এলো আতঙ্ক, কান্না আর রক্তাক্ত বাস্তবতা। একটা যুদ্ধ বিমান, বাংলাদেশের এয়ারফোর্স F-7 BGI ট্রেনিং জেট বিধ্বস্ত হলো সরাসরি মাইলস্টোন স্কুলের ভিতরে। দিয়াবাড়ির বাসিন্দারা তখনও বুঝে উঠতে পারছিল না এটা দুর্ঘটনা নাকি আক্রমণ। মুহূর্তে মৃত্যু ঘটে 27 জনের। এদের বেশিরভাগই ছাত্রছাত্রী। তারা এসেছিল ক্লাস করতে, বন্ধুদের সাথে গল্প করতে, আর কেউ কেউ হয়তো আগামী পরীক্ষার জন্য ঘাম ঝরাচ্ছিল। কিন্তু সেই দিনটা হয়ে গেল তাদের জীবনের শেষ দিন। আর আহত হলো অন্তত 171 জন। তাদের কেউ শিক্ষক, কেউ পথচারী, কেউ নির্মাণ শ্রমিক, আবার কেউ বা সেই এলাকার সাধারণ বাসিন্দা। এই দুর্ঘটনা শুধু একটা সংখ্যা না, এই 27টা প্রাণের পিছনে আছে 27টা পরিবারের 27টা অসম্পূর্ণ গল্প আর অগণিত কান্না, যা শুধু যারা হারিয়েছে তারাই বুঝে। কিন্তু প্রশ্ন হলো, এই ঘটনা কি কেবল একটা দুর্ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে আছে বড় কোনো গাফিলতি? কেন এত ঘনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের যুদ্ধবিমান ট্রেনিং চালাচ্ছিল? কেমন ছিল সরকার বা প্রতিরক্ষা বাহিনীর প্রস্তুতি? দুর্ঘটনার পরপরই কিভাবে কাজ করছে উদ্ধার তৎপরতা? আর আমাদের নগর পরিকল্পনা কতটা নিরাপদ? আমরা খুঁটিয়ে দেখব এই দুর্ঘটনার মূল কারণ, এর প্রভাব, আর কিভাবে এই একটা ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের ব্যবস্থার ফাঁকফাকরগুলো। আজ আমরা বিশ্লেষণ করব এই দুর্ঘটনার টাইমলাইন, কারা ছিল ক্ষতিগ্রস্ত, কিভাবে কাজ করছিল উদ্ধার ও চিকিৎসা টিম, কেন এই দুর্ঘটনা এত ভয়ঙ্কর হয়ে দাঁড়ালো, আর সব শেষে কিভাবে ভবিষ্যতে এমন ঘটনা রোধ করা সম্ভব। এই প্রতিবেদনটা একটা দায়িত্ব, একটা প্রতিজ্ঞা, যাতে করে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান, আর কোনো শিশু, আর কোনো পরিবার এইভাবে ক্ষতিগ্রস্ত না হয়। আমরা চাই না এই ভিডিওটি কেউ শুধু দেখে চলে যাক। আমরা চাই আপনি প্রশ্ন তুলুন, আপনি ভাবুন, আপনি জিজ্ঞাসা করুন কিভাবে আমরা এই শহরটাকে নিরাপদ করব। আপনি প্রস্তুত তো? কারণ এখান থেকে আমরা ঢুকবো এক নির্মম বাস্তবতার ভিতরে, যেখানে শুধু ধোঁয়া আর আগুন নয়, ছিল ভাঙা স্বপ্ন, জবাব চাওয়া মুখ, আর একটি দেশের ব্যর্থতার প্রতিচ্ছবি। 21শে জুলাই, সময় দুপুর 1:06। কুর্মিটোলার বীর উত্তম একে খন্দকার বিমান ঘাঁটি থেকে উড়াল দিল বাংলাদেশ এয়ারফোর্সের একটি ট্রেনিং জেট F-7 BGI। পাইলট ছিলেন লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। এই মিশনটা ছিল একদম রুটিন ট্রেনিং, অর্থাৎ এমন কিছু হওয়ার কথা ছিল না। তবে আকাশে কখন কি হয় কে জানে। মাত্র 12 মিনিট পরে বিকট এক বিস্ফোরণ কাঁপিয়ে দিল পুরো দিয়াবাড়ির মিলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, যেখানে কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন ক্লাস করে, সেই ভবনের ভিতরে গিয়ে আশ্রয় পড়ে যুদ্ধবিমানটি। প্রথমে ধাক্কা দেয় 7তলা কলেজ ভবনের ব্লক 7-এ, তারপর সোজা ঢুকে পড়ে প্রাইমারি স্কুল ক্লাস 3 ও 4 এর শ্রেণীকক্ষে। ক্লাস তখন শেষ, অনেকেই বই গুছিয়ে কোচিংয়ের জন্য অপেক্ষা করছিল, কেউ বা দরজার দিকে হাঁটছিল, কেউ হয়তোবা তখন টিফিন খাচ্ছিল। হঠাৎ একটা আগুনের গোলা, একটা ভয়াবহ বিস্ফোরণ, আর কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু ছারখার। ধ্বংসের চিহ্ন এতটাই ভয়ানক ছিল, যেখানে বিমানের রিয়ার ইঞ্জিনটা পর্যন্ত ভেদ করে বেরিয়েছিল ভবনের ভিতর থেকে। কংক্রিটের দেয়াল, লোহার গ্রিল, সবকিছু চূর্ণ বিচূর্ণ। চারপাশে ঘন কালো ধোঁয়া, আগুনের লিলিহান শিখা যেন ছোট ছোট প্রাণগুলোকে গিলে নিচ্ছিল। এই আগুনটা ছিল বিমান থেকে ছিটকে পড়া অ্যাভিয়েশন ফুয়েল এর কারণে, যেটা ছড়াতে ছড়াতে মুহূর্তে জ্বলিয়ে দেয় স্কুল ক্যাম্পাসের একটি বড় অংশ। উদ্ধার তৎপরতা শুরু হয় সাথে সাথে। উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর পূর্বাঞ্চল, এই 6 জায়গা থেকে আসে 8টি ফায়ার সার্ভিস ইউনিট। সময় লাগে বিকাল 2:45 পর্যন্ত আগুন পুরোপুরি নেভাতে। ততক্ষণে অনেক কিছু শেষ হয়ে গেছে। প্রথমে বলা হয়েছিল 20 জন মারা গেছে, কিন্তু রাত পেরোতে সেই সংখ্যা দাঁড়ায় 27। এর মধ্যে 16 জন সাধারণ মানুষ, যার অধিকাংশের শিশু, বয়স 4 থেকে 18 বছর, আর একজন সেই বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। তবে ধারণা করা হচ্ছে এটি সঠিক তথ্য নয়, আরো বেশি মানুষ মৃত্যুবরণ করেছে। 25টা লাশ আমি নিজে এখান থেকে আমাদের বাইর করছি, আমরা নিজেরা বাইর করছি ভাই। আপনারা কেমনে বলতেছেন 27 জন স্টুডেন্ট মারা গেছে? এছাড়াও আহত হয় 171 জন, বেশিরভাগই ছাত্রছাত্রী, যাদের বয়স 10 থেকে 15 বছর। অনেকেই এতটাই পুড়ে গিয়েছিল যে চিনতে না পারায় ডিএনএ টেস্ট করতে হয় পরিচয় শনাক্ত করতে।
তাদের অনেকেই ভর্তি হয় ঢাকা মেডিকেল কলেজ, কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল, SMH উত্তর আধুনিক, লুবনা জেনারেল আর সবচেয়ে বেশি ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে। তাদের মধ্যে 24 জন ছিল মৃত্যুর সঙ্গে লড়াইরত। শুধু আগুনে পোড়া নয়, কেউ কংক্রিটের নিচে চাপা পড়ে গেছে, কেউ কেউ ঝালালো ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়েছিল। উদ্ধার কাজ চলছিল রীতিমতো যুদ্ধ। একদিকে মিলিটারি হেলিকপ্টার, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, অন্যদিকে অভিভাবকরা নিজ হাতে বাচ্চাদের টেনে তুলছিল অধিকাংশ ধ্বংসস্তূপ থেকে। একটা ক্রেন আনা হয় ধ্বংসস্তূপ সরানোর জন্য। মানুষ, উদ্ধার কর্মী, ডাক্তার সবাই মিলে একটা মানবিক ঢেউ তৈরি করেছিল যেন। হাসপাতালগুলোতে তখন রক্ত দিতে লাইন, স্বেচ্ছাসেবকরা ছুটে আসে, খাবার দেয়, বাচ্চাদের পাশে দাঁড়ায়। এই ছিল মানবতা, এই ছিল আমাদের সমাজের আরেকটা চেহারা। একদিকে বাংলাদেশ এয়ারফোর্স জানায় একটি যান্ত্রিক ত্রুটি ছিল এই দুর্ঘটনার কারণ। তারা একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাৎক্ষণিকভাবে ঘোষণা করে 22 জুলাইকে জাতীয় শোক দিবস হিসেবে। আন্তর্জাতিকভাবেও আসে শোক বার্তা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশের পাশে দাঁড়ায়। বাংলাদেশ সেনাবাহিনী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিনিয়ত ব্রিফ করে সংবাদ মাধ্যমকে আহতদের সংখ্যা, সারা প্রতিক্রিয়া, মেডিকেল সহায়তা সবই জানানো হয় খোলামেলাভাবে। একটা দুর্ঘটনার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে, আর তার পরপরই মানুষ কতটা একসাথে হতে পারে। কিন্তু এত প্রশ্নের উত্তর এখনো বাকি। কিভাবে একটা যুদ্ধবিমান শহরের এত কাছাকাছি ক্র্যাশ করলো? কোথায় ক্ষেত হয়েছিল গাফিলতি, এবং এর দায় কার? অদৃশ্য ভুলগুলো কেন ঘটলো এই ঘটনা? এই দুর্ঘটনার পরই সবাই একই প্রশ্ন করছিল, এই জেটটা কেন পড়লো? দোষটা কার? এটা কি এড়ানো যেত না? বাংলাদেশের বিমান বাহিনী জানায় যান্ত্রিক ত্রুটি ছিল মূল কারণ। জেটটি ছিল F-7 BGI, একটা চীনা তৈরি ট্রেনিং জেট, যেটা তৈরি হয়েছিল MiG-21 এর উপর ভিত্তি করে। এই বিমানটির একটা ভয়ঙ্কর ডাকনাম আছে, ফ্লাইং কফিন, মানে চলন্ত কফিন। 2011 থেকে 2013 সালের মধ্যে যে বিজিআই মডেলগুলো এসেছিল তার রক্ষণাবেক্ষণ বরাবরই ছিল প্রশ্নবিদ্ধ। কারণ চীনা নির্মাতাদের সাপোর্ট কম আর এর যন্ত্রাংশ পাওয়া খুবই কঠিন। বিশ্বে নয়, শুধুমাত্র বাংলাদেশে 1992 সাল থেকে কমপক্ষে 27টি যুদ্ধ বিমান ও ট্রেনার ক্রাশ করেছে। এদের অনেকগুলো ছিল FT-7 আর F-7MB সিরিজ। এই ঘটনা আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল পুরনো যুদ্ধ বিমানের শহরের উপর দিয়ে ট্রেনিং ফ্লাইট চালানো কতটা বিপজ্জনক হতে পারে। এই বিমানে যিনি ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তকির ইসলাম, এটা ছিল তার প্রথম একক ফাইটার ফ্লাইট। যখন যান্ত্রিক ত্রুটি দেখা দেয় তখন তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেন বিমানটিকে জনবসতি থেকে সরিয়ে নিতে। তবে সময় ছিল অল্প, মাত্র 12 মিনিটে সব শেষ। তার এই চেষ্টা হয়তো আরো বড় প্রাণহানি থেকে ঢাকাকে রক্ষা করেছে। তিনি বেঁচে ফিরতে পারেননি, তবে রেখে গেলেন এক সাহসিকতার ইতিহাস। এখানেই উঠেছে আরো বড় প্রশ্ন, এই দুর্ঘটনার দায় শুধু যান্ত্রিক ত্রুটি, নাকি এর বাইরেও আছে কিছু গোপন সমস্যা? মিলস্টোন স্কুল অবস্থিত ঢাকার উত্তরার দিয়াবাড়িতে, যেখান থেকে এয়ারবেসের দূরত্ব মাত্র 10 কিলোমিটার আর শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দূরত্ব মাত্র 8.9 কিলোমিটার। এই এলাকাটি ঘনবসতিপূর্ণ আর এখানে প্রতিদিনই ট্রেনিং ফ্লাইট চলে। বিশেষজ্ঞরা বলেছেন এই এলাকায় 8 নটিক্যাল মাইল বাধাহীন সুরক্ষা জোন থাকা উচিত ছিল, কিন্তু সেটি মানা হয়নি। উল্টো অভূত উচ্চতা অতিক্রম করে হাইরাইজ বিল্ডিং গজিয়ে উঠেছে। শহরের উপর দিয়ে যুদ্ধ বিমান চালানো কি নিরাপদ? স্কুল হাসপাতালের উপর দিয়ে ট্রেনিং কেন? আর সেই ট্রেনিং এর সময় কেন এমন পুরনো বিমান ব্যবহার? এসব প্রশ্ন এখন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, ক্যাব এবং বিমান বাহিনীর উভয়ের দিকে ছুড়ে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন এই ট্রেনিংগুলো কক্সবাজার, যশোর বা রাঙামাটিতে সরিয়ে নেওয়া উচিত ছিল। ক্যাবের নজরদারি খুব দুর্বল। অনেক সময় 16 ফ্লাইটের জন্য প্রয়োজনীয় উড়ান ঘন্টা ছাড়াই লাইসেন্স ইস্যু করা হয়। আন্তর্জাতিক সংস্থা ICAO এর মান মেনেও চলা হয় না সঠিকভাবে। এই দুর্ঘটনার পর দেশের নানা প্রান্তে দাবি উঠেছে স্কুল হাসপাতালের চারপাশে নো ফ্লাইং জোন ঘোষণার জন্য, পাইলটদের ট্রেনিং আরও কঠোর ও প্রযুক্তি নির্ভর করার জন্য, ফ্লাইট পথের রেগুলার অডিট চালু করার জন্য। যেমন একটা রুটিন ট্রেনিং ফ্লাইট, ভালো আবহাওয়া, কোনো বিদ্যুৎ সমস্যা না থাকার পরও এমন দুর্ঘটনা কিভাবে ঘটলো? এটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় পুরানো যুদ্ধবিমান কিভাবে বোমা হয়ে দাঁড়াতে পারে জনবহুল শহরের উপর। তবে শুধু দুঃখ নয়, মানবতার গল্প উঠে এসেছে এখানে। একজন বাবা জুয়েল, তিনি নিজের মেয়েকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করেন। ছাত্র ফাহিম আর আরাফুল, যারা বাঁচে 1 ইঞ্চির ব্যবধানে। শিক্ষিকা রুমিশ দাস, যিনি চিৎকার করে সতর্ক করেন আশেপাশের ক্লাসগুলোতে। স্বেচ্ছাসেবক, অভিভাবক, ডাক্তার, সবার সম্মিলিত চেষ্টায় গড়ে ওঠে এক মানবিক প্রতিরোধ।
তবে এই ধাক্কা শুধু শারীরিক না, মানসিক ট্রামা এখনো তাড়া করে ফিরছে বহু ছাত্র, শিক্ষক ও পরিবারকে। উত্তরার মতো জনবহুল এলাকায় যেখানে প্রতি বর্গ কিলোমিটারে 30,978 মানুষ বসবাস করে থাকে, সেখানে এমন একদিন পুরো সমাজকে কাঁদিয়ে দিল। এমনকি এসএসসি পরীক্ষা পিছিয়ে দিতে হয়। শুধু ছাত্র নয়, পুরো শিক্ষা ব্যবস্থা যেন থমকে যায় এক বিকেলে। এই তথ্য আমাদের সামনে এনে দেয় অজস্র প্রশ্ন, দায় আর ভাঙা অবস্থা। 21 জুলাই 2025 একটি জেট ভেঙে পড়ে স্কুল বিল্ডিং এর উপর। প্রাণ হারায় 27 জন, তার মধ্যে 26 জনই সাধারণ মানুষ, অধিকাংশ শিশু। এটি শুধু একটি দুর্ঘটনা নয়, এটি ছিল একটি প্রতিরোধযোগ্য ট্র্যাজেডি। এতে দায়ী শুধু যান্ত্রিক ত্রুটি নয়, এতে দায়ী শহরের উপর দিয়ে চালানো ট্রেনিং ফ্লাইট, অপরিকল্পিত নগরায়ন আর দুর্বল নীতিমালা। এই দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, বিমান নিরাপত্তা মানেই শুধু আকাশের ব্যাপার নয়, এটি আসলে জনগণ নিরাপত্তার প্রশ্ন। এই ঘটনা আমাদের যা শিখিয়েছে তা কষ্ট নয়, বরং নির্দেশ করেছে করণীয় পথ। 1. ট্রেনিং ফ্লাইট শহর থেকে সরাতে হবে, যেমন কক্সবাজার বা যশোরে, যেখানে জনসংখ্যা ঘনবসতি অনেক কম। 2. পুরানো F-7 সিরিজ বিমানগুলি নিষিদ্ধ করতে হবে, নতুন প্রযুক্তি ও সেফটি সিস্টেম থাকা যুদ্ধ বিমান প্রয়োজন। 3. বিমানবন্দরের আশেপাশে হাই রাইজ নির্মাণ বন্ধ করতে হবে, মার্কার লাইন বা অবস্ট্রিকেল ফ্রি জোন মানতে হবে। ক্যাবের শক্তিশালী ও স্বচ্ছ তদারকি দরকার। ICAO এর আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী প্রশিক্ষণ ও সেফটি চেক বাধ্যতামূলক করতে হবে। 5. স্কুলে অ্যাক্টিভেশন ইমার্জেন্সি প্রোটোকল চালু করতে হবে, যেমন আগাম সতর্কতা ড্রিল, উদ্ধার পরিকল্পনা। 6. কমিউনিটি রেসপন্স টিম গঠন দরকার, সেফটি করিডোর চালু করতে হবে, স্কুল হাসপাতালের আশেপাশে যেন কোনো যুদ্ধ বিমান ট্রেনিং করতে না পারে। এই ঘটনাটি কেবল ধ্বংস ডেকে আনেনি, আমাদের একসাথে দাঁড়ানোর শক্তি দেখিয়েছে। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিকের সাহসিকতা, শিক্ষক অভিভাবকদের বাঁচানোর চেষ্টা, ডাক্তারের যুদ্ধ, সাধারণ মানুষের রক্তদান, স্কুল শিক্ষার্থীদের সহানুভূতি, এসব কিছু মিলেই তৈরি হয় একটা প্রতিরোধ শক্ত বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হলো, এখন কি হবে? কেবল একটি জাতীয় শোক দিবস পালন করলে কি দায়িত্ব শেষ, নাকি বাস্তবিক পরিবর্তন আনাই হবে সবচেয়ে বড় শ্রদ্ধা? আমাদের সামনে এখন দুইটি রাস্তা, একটা যেখানে আমরা ভুলে যাব এই ঘটনা, অন্যটা যেখানে আমরা বলবো আর না। প্রতিটি শিশুর জীবন অমূল্য, প্রতিটি পরিবার যেন নিরাপদে ঘরে ফিরতে পারে, এই নিশ্চয়তা রাষ্ট্রকে দিতে হবে। আজ আমাদের দায়িত্ব প্রশ্ন তোলা, নীতিমালা বদলানো আর ভবিষ্যতের দুর্ঘটনা প্রতিরোধ করা। আমরা যদি এখনই না জাগি, তাহলে এই 27টি প্রাণের মৃত্যু বৃথা যাবে। এই ভিডিওটি শেয়ার করুন, আপনার এলাকার জনপ্রতিনিধিদের জানান, প্ল্যানিং অথরিটিকে প্রশ্ন করুন, কারণ অ্যাভিয়েশন সেফটি ইজ নট এ মিলিটারি ইস্যু, ইটস এ পাবলিক রাইট। এই ঘটনার দায় আমরা সবাই এড়াতে পারি না।